ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই তাণ্ডব বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও সেতু ভবন পরিদর্শন। রংপুরে থানা পুলিশ ফাঁড়ি সহ অসংখ্য সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ। 500 দুর্বৃত্ত চিহ্নিত, গ্রেপ্তার 95। অনেকটাই স্বাভাবিক জনজীবন, সড়কে বেড়েছে পরিবহন, খুলেছে মার্কেট, শপিং মল ও দোকানপাট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা ছিল সহিংসতাকারীদের মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই চালানো হয় তাণ্ডব। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, যাদের অঙ্গহানি হয়েছে কৃত্রিমভাবে তা প্রতিস্থাপন করে দেবে সরকার। আর কারো কোল যেন খালি না হয় সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কোটা আন্দোলনে ভর করে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছেন 272 জন, আর চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে 196 জন। এখনও চিকিৎসা নিচ্ছেন 76 জন। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, আহতদের সব রকম চিকিৎসা দেবে সরকার, প্রয়োজনে অঙ্গ প্রতিস্থাপন করে দেয়া হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেব। সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলন কখনোই কাম্য নয় বলে জানান প্রধানমন্ত্রী। মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কী ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন, অর্থনীতির সেই গতিকে আবার থমকে দেয় এই আন্দোলন। যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান। এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে, আমি সকলের সাহায্য চাই। আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক, আর এভাবে মানুষ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পরে সাম্প্রতিক সহিংসতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা শিক্ষার্থীদের কাজ নয়, বরং বিএনপি জামায়াত সহিংসতা ও হত্যাযজ্ঞের মাধ্যমে এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্টে। নিমতলী কিংবা চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের মতোই সেতু ভবনের ঝলসে যাওয়া দেয়াল আর মেঝের পলেস্তারা খসে পড়েছে। বিদ্যুৎ সংযোগ, অফিসিয়াল সাজসজ্জা সবই যেন ছাইভস্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন। ক্ষয়ক্ষতির বিবরণ শুনতে শুনতে চোখ বোলান গোটা চত্বর।
সেতু ভবনের আঙিনা জুড়ে ৫৭টি পোড়া গাড়ির খোলস পড়ে আছে। এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে বিএনপি জামায়াতের ক্ষমতার লিপ্সা বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়, তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহতের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনকারী নয়, আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর দিনক্ষণের অনিশ্চয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি ও জামায়াত শিবিরের তাণ্ডবে ক্ষতবিক্ষত উত্তরবঙ্গের বিভাগীয় নগরী রংপুর। থানা, পুলিশ ফাঁড়ি, জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় সহ অন্তত 10টি সরকারি অফিসে হামলা, আগুন দেয়া ও লুটপাট করা হয়েছে। তাণ্ডবের মদতদাতা ও অর্থের যোগানদাতা সহ হামলায় অংশ নেয়া অন্তত 500 জনকে চিহ্নিত করেছে পুলিশ। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনের নামে পরিকল্পিতভাবে নগরীর সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। মুখে কাপড় বেঁধে প্রথমে নগরীর বেতপট্টি এলাকায় আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। অফিসের আসবাবে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর একে একে হামলা ও আগুন ধরিয়ে দেয়া হয় তাজহাট থানা, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, মেট্রোপলিটন পুলিশের ডিবি, ক্রাইম ও ট্রাফিক ডিসি কার্যালয়, ধাপ পুলিশ ফাঁড়ি, পুলিশ লাইন্স, মৎস্য অধিদপ্তর, সোনালী ব্যাংক, মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা ব্যাংকের বুথ সহ অনেক স্থাপনায়। বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের 7টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়। সাধারণ বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যে ঘটনাটা ঘটিয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশের ক্ষতি, এটা আমাদের সাধারণ মানুষের ক্ষতি। রাজনীতিক ও জনপ্রতিনিধিরা বলছেন, বিএনপি জামাত শিবির পূর্ব পরিকল্পিতভাবে এই নারকীয় তাণ্ডব চালিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই দেশটাকে উন্নয়ন চায় না, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এবং সরকারকে পতন ঘটাতে চায়, তারা অনুপ্রবেশ করে রংপুরে একটি তাণ্ডব লীলা চলায়। বাংলাদেশের মানুষ, প্রশাসন এবং সাধারণ জনগণ পরিষ্কার হয়েছে যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী জামাত শিবির, পাশাপাশি বিএনপি, এরা হামলা করছে। সারা বাংলাদেশে এই শ্রেণীর লোক হামলা করছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও, অডিও পরীক্ষা করে 500 দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। 8 মামলায় অর্থের যোগানদাতা, মদতদাতা, পরিকল্পনাকারী সহ 95 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শহর এবং এলাকাটি আমরা নিয়ন্ত্রণ নিতে পেরেছি। নগরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং কারফিউ বলবৎ আছে, সেটি প্রতিপালিত হচ্ছে। সন্ত্রাসীরা বা যারা এরকম বিভৎস ঘটনা ঘটাতে পারে, যারা আবারও যে কোনো সময় হয়তো সংগঠিত এই ধরনের কার্যকলাপ ঘটাতে পারে, এই আশঙ্কা থেকে আমরা ব্যাপকভাবে পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছি। এর বাইরেও যৌথ বাহিনী টহল অব্যাহত আছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হবে, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। কোটা আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহিংসতায় ধ্বংস হওয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে নারায়ণগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ে তিনি বলেন, একদল গুজব ছড়িয়েছে, আরেক দল আক্রমণ করেছে। জঙ্গিরা কারাগার সহ বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে এখন পুলিশের উপর আক্রমণ করছে। এ সময় ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকা তুলে ধরে বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা দেশের শত্রু। ছাত্রদেরকে মিসগাইড করে
যে ঘটনাগুলি ঘটিয়েছে, যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। আমাদের পুলিশ, আমাদের বিজিবি অত্যন্ত দক্ষ, এরা দেশপ্রেমিক, কাজেই এরা এই সমস্ত ভয় ডরে তারা করে না। অবশ্যই আমরা আমাদের দেশে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে নরসিংদী কারাগারটি দ্রুত ব্যবহারযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। এ সময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র্যাব 11 এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর বাশা, নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শহরের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে ক্ষতির পরিমাণটা কি সেটা দেখলাম, যত দ্রুত সম্ভব জেলখানা চালু করা যায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে, এবং সেই বিষয়ে সরকারের কাছে সুপারিশ এবং কী ধরনের জেলখানা পুনর্ব্যবহারযোগ্য করতে যত দ্রুত করা যায় সেই বিষয়টা দেখার জন্য মূলত আসা, এবং সেই বিষয়টা নিয়ে আমরা সরকারকে পরামর্শ দেব। সারা দেশে জামায়াত, বিএনপি এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বাধীনতা বিরোধী ডক্টর ইউনূসরা মিলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনের সময় তিনি বলেন, বাংলাদেশ যাতে আত্মমর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেটাই নাশকতাকারীদের লক্ষ্য। শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয়, এই নাশকতা ও হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ বাংলাদেশের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এই ধ্বংসযজ্ঞ এটা বাংলাদেশের বিরুদ্ধে, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে নয়, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই যে সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সঙ্গে জামাত, বিএনপি এবং ইউনূস গংরা সরাসরিভাবে। অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জনজীবন, সড়কে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত বাহনের চাপ। রাজধানী থেকে সারা দেশের সড়ক পথে যাত্রীবাহী বাস চলাচল করলেও রেল যোগাযোগ এখনও বন্ধ। খুলেছে মার্কেট, শপিং মল ও ফুটপাতের দোকানপাট, তবে এখনও স্বাভাবিক হয়নি বেচাকেনা। মানিক শিকদারের রিপোর্ট। টানা 8 দিন ধরে চলছে কারফিউ। শনিবার রাজধানীর সড়কগুলোতে ছিল জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীর ব্যস্ততা। খুলতে শুরু করেছে সব ধরনের মার্কেট ও শপিং মল। ফুটপাতে পণ্য নিয়ে ধীরে ধীরে বসতে শুরু করেছেন হকাররা। জীবনযাত্রা স্বাভাবিক হলেও সহিংসতার দৃশ্য তাদের মনে ক্ষত সৃষ্টি করেছে। বয়সে তো আমার মালপত্র পোড়াই দিয়েছে, সহিপত্র পোড়াই দিয়েছে। বাড়াইছি, জীবনের রিস্ক নিয়ে বাড়াইছি, তারপরে তো পেটটা চালানোর জন্য স্যার মনে করেন বাড়াইছি। কারফিউর মাঝে ঝুঁকি নিয়ে দোকানপাট চালু করলেও বেচাকেনা খুবই কম। বেচাকেনা হয় নাই, এই জন্য আজকে আবার খুলতেছি। শুরু না হয় তো হইলে আবার বড় কারফিউ পরে আবার খোলার চিন্তা ভাবনা থাকবে। বাচ্চাদেরকে তো 1 কেজি চাউল কিনবে, সেই টাকাই নেই আমাদের পকেটে। নিরুপায় লাগাইছি আজকে, তাও বেচা কিনে নেই। রাজধানী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল করছে, তবে কমলাপুর রেল স্টেশনে শুনশান নীরবতা। ট্রেনগুলো ঠায় দাঁড়িয়ে আছে 8 দিন ধরে। অগ্রিম টিকিট কিনে অনেকেই পড়েছেন বিপাকে। টিকিট ফেরত দিতে এসে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। 4 ঘন্টা আমি এখানে দাঁড়ানোর পরে যখন আমার সময় আসলো, এরপর থেকে সার্ভার যে গেল, সার্ভার না নেই। নাম্বারটা দেওয়া আছে এখানে, এই নাম্বারটাতে ফোন দিলে আজীবন অফ। তাহলে আমরা ইনফরমেশনটা পাবো কোথায় থেকে? এর ভিতরে ট্রেন চলতেছে কিছু চলতেছে না, আমরা যে আসে জানবো সেই কোনো সিস্টেম এনারা দেয় নাই। এবং আমরা এখানে আসে বললেও খবর দেখেন, তাহলে ওনারা বসে আছে কি করতে? আর কি এমার্জেন্সি যে আমরা একটা ইনফরমেশন নিব, কোথায় নিব? এত বড় একটা রেল স্টেশন, এখান থেকে যদি আমরা কোনো একটা ইনফরমেশন না পাই তো এটা একটা ভোগান্তি সবার জন্য। কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া তালা ঝুলছে অফিস কক্ষে। টেলিফোনে যোগাযোগ করা হলে স্টেশন মাস্টার জানান, ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনো হয়নি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। যখন চলাচল শুরু হবে তখন সবার মাধ্যমে আপনারা একটা মেসেজ পেয়ে যাবেন যে ট্রেন চলাচল স্বাভাবিক। আমরাও কোনো মেসেজ পাইলে আমরা আমাদের সরাসরি আপনাদেরকে বলে দিব। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অব্যাহত আছে সেনাবাহিনীর অবস্থান ও টহল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ভালুকায় কয়েক কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও, সঞ্চয় হারিয়ে দিশেহারা আমানতকারীরা। খবর আমন্ত্রণ 21 দেশের সংবাদে। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে। সকাল 7টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে দেশের চলমান সহিংস ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিনাজপুরের হিলিতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। এদিকে দিবসটি উপলক্ষে গাইবান্ধায় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে 40 টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনো মরিচ প্রকারভেদে 280 থেকে 320 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা 240 থেকে 280 টাকা দরে বিক্রি হচ্ছে। শুকনো মরিচের দাম কমায় খুশি ক্রেতারা। ব্যবসায়ীরা জানান, কিছুদিন আগে হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় শুকনো মরিচের দাম বাড়তে শুরু করে। কয়েক দফা বেড়ে কেজি প্রতি 320 টাকায় ওঠে। তবে এখন সরবরাহ আগের তুলনায় বেড়েছে, এতে দামও কমতে শুরু করেছে। ময়মনসিংহের ভালুকায় 500 সদস্যের কয়েক কোটি টাকা নিয়ে উধাও এক ভুইফোর এনজিও। ঘরের সম্পদ বিক্রি বা ধার দেনা করে গচ্ছিত টাকা হারিয়ে দিশেহারা সমিতির সদস্যরা। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীরের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভালুকা উপজেলার চাপুরবাড়ি গ্রামে প্রবাসী শাহজালালের বাড়ি ভাড়া নিয়ে 1 মাস ধরে কার্যক্রম চালাচ্ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি। স্বল্প সুদে মোটা অঙ্কের ঋণের প্রতিশ্রুতিতে স্থানীয়দের সঞ্চয় জমা রাখতে বলেন এনজিওটির কর্মকর্তা পরিচয়ধারী মামুন, মিন্টু, ইলিয়াস, জাহাঙ্গীর, ইসমাইল ও রত্না। ওই ঋণে স্বাবলম্বী হওয়ার আশায় কেউ ধার দেনা, আবার কেউ গৃহস্থলের প্রয়োজনীয় উপকরণ বিক্রি করে সঞ্চয় জমা রাখেন। 500 গ্রাহকের সঞ্চয়ের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর তারা বুঝতে পারেন ওই 5 জন আসলে প্রতারক। বলছে যে আপনারা 10 জন 5 জন এরকম করে গ্রুপ করে টাকা জমা দেন। আমরা সবাই এরকম টাকা জমা দিছি। 500 থেকে 600 লোক আসছিল, যাদের কাছ থেকে 50,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা বন্ধু নিয়েছে। 100 টাকা সুদে 50,000 টাকা এনে দিছি যাতে আমার ঋণটা আমি পরিশোধ করতে পারি। তাদের ফোন নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তাৎক্ষণিক আরেকজনকে নিয়ে অফিসের সামনে আইছি। ভালুকা মডেল থানায় মামলা করেছেন প্রতারণার শিকার ভরাডুপা গ্রামের গৃহিণী চেবুন্নাহার রানী। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান থানার ওসি। ভুঁইফোর এনজিওটির অফিস পরিদর্শন করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যখন প্রতারিত হয়ে যায়, ঘটনা ঘটে যায়, তখন নজরে আসলে আমাদের করণীয় খুবই কমই থাকে। কারণ মামলা হয়, মামলা সাধারণভাবেও যদি তদন্ত হয়, ধরনের প্রতারণার মামলা দীর্ঘদিন সময় পর্যন্ত উদ্ধার করা, মানে আলামত সহ বিভিন্ন কিছু উদ্ধার করার জন্য সময় লেগে যায়। এ জাতীয় লেনদেন না করা সহ সচেতন হওয়ার পরামর্শ উপজেলা ও পুলিশ প্রশাসনের। যখন গ্রাহকরা টাকা দেয়, কোন সংস্থার কাছে টাকা দেয়, তারা যদি অন্তত একজন বা কেউ যদি এসে আমাদের কাছে অভিযোগ করে, যেহেতু এনজিওগুলো আমরা নিয়ন্ত্রণ করি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার চট্টগ্রামের সংবাদ। শ্রমিকের কল্যাণ ও দক্ষতা বৃদ্ধিতে সরকার নিরন্তর কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট শিল্প এলাকায় শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনের সময় কথা বলেন তিনি। 878 জন ধারণ ক্ষমতা সম্পন্ন মহিলা শ্রমিকদের আবাসিক সুবিধা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি আগস্ট মাস থেকে চালু হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় বিজিএমইএর প্রথম সহসভাপতি নজরুল ইসলাম, নগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির দিঘিনালায় ইউপিডিএফ সংগঠক জুনেল চাকমাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করা হয়। তার বাড়ি দিঘিনালার আমতলী গ্রামে।
সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন জুনেল। হত্যাকাণ্ডের সময় জুনেল চাকমা কাঙ্গারিমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনার জন্য জনসংহতি সমিতির MN লার্মা ও নব্য মুখোশধারীদের দায়ী করে বিচার দাবি করেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। সব ধরনের আতঙ্ক কাটিয়ে পুরোপুরি সচল দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। বন্দর কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ের থেকে বাড়তি ডেলিভারির চাপ সামলাতে হচ্ছে তাদের। গেল কয়েকদিনে পণ্য ডেলিভারি না হওয়ায় প্রায় 53,000 TEU ধারণ ক্ষমতার বিপরীতে বন্দরে বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার জমা পড়ে 40,272টি TEU। এর বাইরে 21টি বেসরকারি কন্টেইনার ডিপোতে শিপমেন্টের অপেক্ষায় আছে 6,500-এর বেশি কন্টেইনার। এসব ডিপোতে আমদানি পণ্য বোঝাই কন্টেইনার ছিল 11,000 এবং খালি কন্টেইনার ছিল 49,000। শেষ করছে 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও সেতু ভবন পরিদর্শন। রংপুরে থানা পুলিশ ফাঁড়ি সহ অসংখ্য সরকারি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, 500 দুর্বৃত্ত চিহ্নিত, গ্রেপ্তার 95। অনেকটাই স্বাভাবিক জনজীবন, সড়কে বেড়েছে পরিবহন, খুলেছে মার্কেট, শপিং মল ও দোকানপাট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।